হুম, প্রথম যে প্রশ্নটা রয়েছে আমাদের, প্রাণীর প্রতিটি কোষ সমসংখ্যক কোষ দিয়ে তৈরি, যার চারটা অপশন দিয়েছে। এখানে কোষ বলতে ক্রোমোজোমের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো প্রথমে আছে অর্ধেক পিতার থেকে আসবে, অর্ধেক মাতার থেকে আসবে। শিশু যদি পুরুষ হয় তাহলে 4/3 পিতার থেকে, 1 ভাগ মাতার থেকে। কন্যা হলে 4/3 মাতার থেকে, 1 ভাগ পিতার থেকে, উপরে কোনোটি নয়। হ্যাঁ, শিল্পানন্দী, তারপরে অন্বেষা দেখলাম, আহ, এ উত্তর দিয়েছে অনেকেই। একদমই, আমি একটু আগেই বললাম যে 33টা, সরি, 23 জোড়া ক্রোমোজোম আছে। 23 জোড়ার মধ্যে 23টা আসবে বাবার থেকে, 23টা আসবে মায়ের থেকে, মানে হাফ হাফ। এখানে কিন্তু কোনো কম বেশি নয়। তাহলে এই যে প্রশ্নটাতে একটু কি ভুল আছে, সমসংখ্যক কোষ দিয়ে নয়, ক্রোমোজোম দিয়ে। হ্যাঁ, প্রশ্নটাতে একটু ভুল আছে। এই তো, এটাই তো মানে ওই বাজার চলতি বইয়ের মেজর প্রবলেম। কোষ দিয়ে নয়, এগুলো ক্রোমোজোম, ঠিক আছে, ক্রোমোজোম সংখ্যার কথা বলা হচ্ছে। পরের প্রশ্ন, সক্রিয় এবং নিষ্ক্রিয় জিনের উপর গুরুত্বপূর্ণ পরীক্ষা করেছেন। একটা আছে উডওয়ার্থ, বিতে আছে গ্যালটন, তিনি আছে মেন্ডেল লিফ নয়, হ্যাঁ মেন্ডেল, গ্রেগর মেন্ডেল। মেন্ডেলিফের সেই পর্যায় সারণী, এগুলো ভুলভাল একটু থাকে। আর টারম্যান, তো এতে উডওয়ার্থ, বিতে গ্যালটন, সিতে মেন্ডেল, নট মেন্ডেলিফ, মেন্ডেল, আর ডিতে টারম্যান। আচ্ছা, জীবনেন্নেসা খাতুন বলছে সি, আর অঙ্কিতা বলছে ডি। আচ্ছা, আর কার কার দেখি, পূজা পাল বলছে ডি, শিল্পানন্দী বলছে সি। আচ্ছা, এটা একটু আমি বলে দেই, এটা গ্রেগর মেন্ডেল, সি অপশনটাকে ধরে চলবো। তোমরা জীবন বিজ্ঞানে অনেকে হয়তো পড়েছো, মোটরের একটা পরীক্ষা করেছিল এই মেন্ডেল। সেখান থেকেই উনি কিছু সুপ্ত গুণ আর কিছু মুক্ত গুণ এরকম করে একটা পরীক্ষা করেছিলেন, যেটাকে মানে সক্রিয় এবং নিষ্ক্রিয় জিনের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে। তাহলে এখানে অপশন সি, যদিও কোনো অপশনটাই নেওয়া উচিত নয়, এখানে অপশন সি মেন্ডেল হবে, হ্যাঁ, নট মেন্ডেলিফ, মেন্ডেল। পরের প্রশ্ন, নিচের কোন পার্থক্যের ওপর বংশধারার প্রভাব ন্যূনতম, ভালো করে দেখো, প্রধানত নয়, ন্যূনতম। সুস্মিতার উত্তর পেয়েছি ডি, সবার উত্তর দেখছি পূজা, জীবনেশা ডি ডি। আচ্ছা, শিল্পানন্দী ডি, আর কার কি আসে দেখি। আচ্ছা, এখানে কিন্তু একটু ভাবনা চিন্তা করো। মানসিক বৈশিষ্ট্য অবশ্যই জিন থেকে আসবে, বংশধারা থেকে। প্রাক্ষবিক বৈশিষ্ট্য অবশ্যই জিন থেকে আসবে। শিক্ষাগত বৈশিষ্ট্য কিন্তু জিন থেকে আসে। সামাজিক বৈশিষ্ট্য মানে তার বৌদ্ধিক ক্ষমতা তো তার বংশগতি থেকেই আসে, কিন্তু সামাজিক ক্ষমতা সেটা সমাজের উপর নির্ভরশীল। সে কেমন ধরনের সমাজ পেয়েছে, একদম অঙ্কিতা ঠিক, বন্ধুমণ্ডল ঠিক, এরা প্রত্যেকে সি উত্তর দিয়েছে। সামাজিক বৈশিষ্ট্যের যে পার্থক্য ন্যূনতম, মানে বংশধারার যে প্রভাব নেই এমনটা নেই, থাকলেও সেটা অনেকটা কম। সামাজিক পার্থক্যটা সবচাইতে বেশি কিসে, এটা পরিবেশ দ্বারা। আর বংশগতিটা হচ্ছে সবচাইতে বেশি মানসিক দ্বারা। এরপর আসছি, একটু আগেই বলছিলাম, অনেকেই জানো, একটি সন্তান জোড়া জিন নিম্নোক্ত প্রাপ্ত হতে পারে, মানে এক জোড়া আর কি, কিভাবে হতে পারে। পিতামাতার মধ্যে একজন থেকে সক্রিয় জিন পায়, অপরজন থেকে নিষ্ক্রিয় জিন পায়, উভয় থেকেই সক্রিয় বা নিষ্ক্রিয় জিন পায়। কন্যা হলে মাতার থেকে সক্রিয় জিন পাবে, পিতার থেকে নিষ্ক্রিয় পাবে। পুরুষ হলে বা পুত্র হলে পিতার থেকে সক্রিয়, মাতার থেকে নিষ্ক্রিয়।
একটি সন্তান যে জিন পাবে সেটা কেমন, পিতা মাতার থেকে সক্রিয় একটি একটি নিষ্ক্রিয় পাবে, বা উভয়ের থেকে সক্রিয় নিষ্ক্রিয় পেতে পারে? এর অপশন দিয়ে দেখো, অপশন এ তে আছে এ এন্ড 3, অপশন বি তে আছে 1 and 2, অপশন সি তে আছে 2 and 3, এবং অপশন ডি তে আছে 1 and 4। মানে এখানে জোড়ায় জোড়ায় উত্তর করতে হবে। এই প্রশ্নগুলো কিন্তু এখন আসার প্রবণতা সবচাইতে বেশি বর্তমান পরীক্ষায়। কে বলছে অপশন এ 1 3, শিউলি বলছে অপশন সি 2 3, পূজা বলছে এ 1 and 3, সুস্মিতা বলছে 1 and 3 অপশন এ। 3টা দেখো, কন্যা সন্তান হলে মায়ের থেকে সক্রিয় জিন পাবে, কে বলেছে এরকম কথা? এরকম কোনো বাঁধা ধরার নিয়ম আছে? অঙ্কিতার উত্তর পেলাম এর না। এখানে কিন্তু 1 এবং 2 ঠিক। হ্যাঁ, দেখলাম সানিয়া বসু উত্তর দিয়েছে 1 and 2, মাতার থেকেও সক্রিয় আসতে পারে, পিতার থেকেও সক্রিয় আসতে পারে, অথবা উভয়ের থেকেই সক্রিয় বা নিষ্ক্রিয় যে কোনো একটা আসতে পারে। তাহলে এখানে 1 এবং 2 যেখানে উত্তর আছে অপশন বি তে, এটাকে সঠিক উত্তর। আমি তো একটু আগেই বললাম বা পড়ার সময় যে মায়ের জিন খর্বাকার সক্রিয়, পিতার জিন দীর্ঘাকার নিষ্ক্রিয়, তাহলে ছেলে কিন্তু সক্রিয় হবে বা মেয়ে সক্রিয় মানে খর্বাকার হবে সক্রিয় জিনটা থেকে। এর উল্টাও হবে, আবার দুজনের নেই কিন্তু অন্যটাও হতে পারে, তাহলে উভয় থেকে নিষ্ক্রিয় জিনও আসতে পারে, আবার উভয় থেকে সক্রিয় জিনও আসতে পারে। পরের প্রশ্ন, দুজন শিশু যদি সব দিক থেকে প্রায় সদৃশ হয় তাহলে বলা যাবে? একদম সোজা প্রশ্ন, এর আগে আলোচনা হয়েছে, এটা একটু আগেও বললাম। ভিন্নকোষী যমজ মানে ফ্যাটার্নাল টুইনস, আর সমকোষী যমজ মানে আইডেন্টিক্যাল টুইন। এবারে উত্তর করো। আচ্ছা, অপশন সি বলছে সমকোষী যমজ একই পরিবেশে বেড়ে ওঠে। আচ্ছা, সবাই দেখছি সি উত্তর একদম ঠিক, প্রত্যেকেই দেখলাম এই উত্তরটি এক চান্সে সঠিক করেছো, যে আইডেন্টিক্যাল টুইন হতে হবে এবং একই পরিবেশে গড়ে উঠতে হবে, তবেই তারা একই রকম হবে, তারা একই রকম হবে। পরের প্রশ্ন, এরা প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছো। 24 নম্বর প্রশ্ন, জিন বাহিত না হওয়া সত্ত্বেও মানুষ বংশ পরম্পরায় নির্দিষ্ট রীতিনীতি, সংস্কার, প্রথা মেনে চলে বা অনুসরণ করে, এগুলোকে আমরা শিক্ষা বিজ্ঞানে বা মনোবিজ্ঞানে কি বলবো? সামাজিক বংশধারা, সাংস্কৃতিক বংশধারা, সামাজিক এবং সাংস্কৃতিক, আর ডিতে বলবো জৈবিক। জিন বাহিত, একজন বলছে সি সি সি, হ্যাঁ অবশ্যই অপশন সিটাকে আমরা সত্য বলে বিচার করব, কারণ মেন উত্তর হওয়া উচিত ছিল বি সাংস্কৃতিক, কিন্তু যেহেতু সামাজিক আছে তাই আমরা একসঙ্গে দুটোটাকে সামাজিক এবং সাংস্কৃতিক মেনে চলব। যদি সামাজিকটা না থাকতো, দৈহিক দেয়া থাকলো, তখন কিন্তু আমরা সাংস্কৃতিকটাকে মেনে চলবো, কারণ এই যে রীতিনীতি, সমাজ, প্রথা, এগুলো সাংস্কৃতিক বৈশিষ্ট্য, ঠিক আছে, সামাজিকের মধ্যেও পড়ে, যদিও সামাজিক এবং সাংস্কৃতিকের মধ্যে বিশেষ রকম পার্থক্য নেই, কাছাকাছি একই। পরের প্রশ্ন 18 নাম্বার, আমি বলেছিলাম প্রশ্নটা আশা রাখি মনে থাকবে। পিতামাতা দুজনেই উচ্চ মেধা সম্পন্ন কিন্তু সন্তান হয়েছে কম মেধা সম্পন্ন, এটা হতে পারে বলেছিলাম। কি নীতি বলেছিলাম? কার নীতিও বলেছিলাম, সাদৃশ্যের নীতি, বৈসাদৃশ্যের নীতি, রিগ্রেশন নীতি, উপরের সবগুলি। তোমরা উত্তর দিবে, পাশাপাশি কিন্তু অবশ্যই কার নীতি সেটাও লিখে দিবে। শিউলির উত্তর বি পেয়েছি, বৈসাদৃশ্যের নীতি। আচ্ছা, সায়নী বন্ধু মন্ডল পেলাম, সায়নী মন্ডল বি বৈসাদৃশ্যের নীতি, সুস্মিতা বি, পূজা বি,
একটু আগেই তো আমি বললাম বাবা, রিগ্রেশন অফ মিন। তো রিগ্রেশনের নীতি দেখো না, গড় অভিমুখী, তাকে গড়াভিমুখী করেছে, মানে রিগ্রেশন অফ মিন। গ্যালটন, ফ্রান্সিস গ্যালটনের এই নীতিটা দিয়েছিল যে মা বাবা দুজনে ভালো বুদ্ধি সম্পন্ন হলেও ছেলে কম বুদ্ধি সম্পন্ন হতে পারে, মা বাবা দুজনে ফর্সা হলেও ছেলে চাপা রঙের হতে পারে। একটু পড়াগুলো মনে রাখার চেষ্টা করবে। গ্যালটনের এই নীতিটা ছিল, যার নাম হচ্ছে রিগ্রেশন অফ মিন। পরে প্রশ্ন, গণতান্ত্রিক শিক্ষার লক্ষ্য কেমন হওয়া উচিত? পরিবেশ নিয়ন্ত্রণ করে ব্যক্তিগত পার্থক্য হ্রাস করা, ব্যক্তিগত পার্থক্য ভিত্তি করে অনুকূল পরিবেশ রচনা করা, ব্যক্তিগত পার্থক্যকে উপেক্ষা করে সকলের জন্য সমপরিবেশ রচনা করা, সকলের নির্দিষ্ট মানদণ্ডে উপনীত হতে পরিবেশ রচনা করা। আশা রাখছি বুঝতে পারবে, পড়ানো হয়েছে যেহেতু। বাবু, ব্যক্তিগত পার্থক্যকে উপেক্ষা করে সকলের জন্য সমান পরিবেশ রচনা করা সম্ভব? সকলের জন্য সমান পরিবেশ রচনা করা কিন্তু সম্ভব নয়। কি করে সমান পরিবেশ রচনা করতে পারবে? যারা বি উত্তর দিয়েছিলে তাদেরটাই সঠিক। সুস্মিতা, বন্ধুমণ্ডল প্রত্যেকে বি দিয়েছে দেখছি। যে ব্যক্তিগত পার্থক্য তো মানবই, ব্যক্তিগত পার্থক্য উপেক্ষা করলে হবে? ব্যক্তিগত পার্থক্য মেনে চলতে হবে, দিয়ে প্রত্যেকের জন্য যেটা দরকার সেরকম অনুকূল পরিবেশ। আমি বেটে হাইটের, তুমি লম্বা হাইটের, দিয়ে তো খেলা দেখতে যাচ্ছি, দেখবে অনেক সময় দেয় না, সবাইকে একটা একটা করে পীড়া দিয়ে দিয়েছে, যে একদম ছোট যে খেলা দেখতেই পাচ্ছে না, যে খুব লম্বা তার পীড়া না হলেও সে দেখতে পেত, আর যে মাঝারি সে পীড়ার সাহায্যে দেখতে পাচ্ছে। তাহলে এটাই গণতান্ত্রিক হবে না? ব্যক্তিগত পার্থক্য বুঝতে হবে, কে লম্বা আছে, কে খাটো আছে, কার দৈহিক বিকাশ কত, কার সামাজিক বিকাশ কত, তার কার পাক্ষিক বিকাশ কত, সেগুলোকে বুঝবো, তারপরে অনুকূল পরিবেশ রচনা করব। মেঘ ধরেছে প্রচন্ড, বজ্রপাতও পড়ছে দেখছি। ধন্যবাদ এখন পর্যন্ত।